বাউলদের উপর হামলার নিন্দা বিএনপি মহাসচিবের, সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি। করাইল বস্তিতে আগুনে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার আহ্বান। টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদ শ্রমিক কর্মচারীদের। চট্টগ্রাম বন্দরের প্রবেশ পথ অবরোধ করে বিক্ষোভ, আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান। কাপড়ের রং আর চুন মিশিয়ে তৈরি করা হচ্ছে টনকে টন গুড়। আখ ও খেজুরের রসের পরিবর্তে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার। রাজশাহীতে অভিযানে 4 প্রতিষ্ঠানকে জরিমানা। এবং নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে গৃহবধূকে কুপিয়ে হত্যা, শরীরে একাধিক আঘাতের চিহ্ন। জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আটক, ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জিন্না তারা যশোয়া। বাউলদের উপর হামলা ন্যাক্কারজনক ঘটনা, সুষ্ঠু তদন্ত করে বিচার দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। করাইল বস্তিতে আগুনের ঘটনারও সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি। বিকেলে ঠাকুরগাঁও শহরে জেলা বিএনপির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জানান, করাইলে বস্তির অগ্নিকাণ্ডে কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। অগ্নিকাণ্ডে ভুক্তভোগীদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। বাউলদের উপর হামলা এটা একটা ন্যাক্কারজনক ঘটনা, আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা অবশ্যই এটার আপনার সুষ্ঠু তদন্ত দাবি করি এবং নিরসন দাবি করি। অগ্নি নির্বাপনী ব্যবস্থার প্রতুলতা এবং আইন না মেনে চলা, সব কিছু মিলেই এই অগ্নিকাণ্ডগুলো ঘটে। সেই ক্ষেত্রে আমার মনে হয় যে সত্যিকার অর্থেই যদি আইনের প্রয়োগ হয় এবং যথাযথ অগ্নি নির্বাপন ব্যবস্থা থাকে, তাহলে এগুলোকে অ্যাভয়েড করা অনেক সহজ। আমি সরকারের কাছে দাবি করব, সরকার যেন এদের ক্ষতিপূরণের ব্যবস্থা করেন। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল ইজারা প্রক্রিয়া বন্ধ এবং লালদিয়ার চর ও পানগাঁও টার্মিনাল বিদেশি কোম্পানিকে দেওয়ার প্রতিবাদে সোচ্চার শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ। চট্টগ্রাম বন্দরের 3টি প্রবেশ পথ অবরোধ করে 1.5 ঘণ্টা বিক্ষোভ করেন পরিষদের নেতাকর্মীরা। এতে বন্দরমুখী পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল ব্যাহত হয়। বিদেশি কোম্পানির কাছে টার্মিনাল ইজারা দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ফুঁসে উঠেছেন শ্রমিকরা। স্লোগানে উত্তাল চট্টগ্রাম বন্দর এলাকা। বুধবার সকালে লাল পতাকা হাতে মিছিল নিয়ে নগরীর টোল প্লাজা গেট ও বরপোল এলাকায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন শ্রমিকরা। এরপর বন্দর প্রবেশপথ অবরোধ করে বিক্ষোভ করেন তারা। অবরোধের কারণে বন্দরমুখী পণ্যবাহী ট্রাক, কাভার্ড ভ্যান চলাচল ব্যাহত হয়। নিউমোরিং কন্টেইনার টার্মিনাল লাভজনক প্রতিষ্ঠান, এটি ইজারার সিদ্ধান্ত আত্মঘাতী বলে দাবি করেন শ্রমিক নেতারা। অভিযোগ করেন বন্দরের মতো স্থাপনাগুলো বিদেশিদের দেয়া জাতীয় স্বার্থের পরিপন্থী। এখানে 6,000-7,000 কোটি টাকা আমরা 2 বছরে ইনকাম করতে পারছি। চট্টগ্রাম বন্দর 30 বছরের জন্য দিয়ে আপনি 7,000 কোটি টাকা নিচ্ছেন, আমরা এবার চুপ করে বসে থাকবো? কোনো অবস্থাতে বিদেশিদেরকে দেওয়া যাবে না। যদি দেওয়া হয় বৃহত্তর কর্মসূচি হবে। আমাদের এই কঠোর কর্মসূচি দিতে বাধ্য হয়েছি এবং ধাপে ধাপে আন্দোলন আরও এগিয়ে যাবে। বন্দরের কার্যক্রম ব্যাহত ও নাশকতার বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার কথা জানান পুলিশ প্রশাসন। এই বন্দর এবং তার আশেপাশে সকল জায়গায় ফোর্স মোতায়েন করা আছে, আমরা সতর্ক আছি। 1.5 ঘণ্টা পর অবরোধ তুলে নিলে স্বাভাবিক হয় পণ্যবাহী পরিবহন চলাচল কার্যক্রম। এছাড়া আগামী 5 ডিসেম্বর নগরের রেল স্টেশন চত্বরে সমাবেশ করার কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। আখ ও খেজুরের রস ছাড়াই তৈরি হচ্ছে টনকে টন গুড়। ব্যবহার করা হচ্ছে কাপড়ের রং, চুন সহ ক্ষতিকর কেমিক্যাল। রাজশাহীতে অভিযান চালিয়ে 4 প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় গুড় তৈরিতে ব্যবহার করা ভেজাল সামগ্রী ধ্বংস করে র্যাব। নেই আখ কিংবা খেজুরের রস, তারপরও তৈরি হচ্ছে টনকে টন গুড়। রাজশাহীর বাঘা উপজেলার শাহপুর এলাকার 4টি গুড় কারখানার একই চিত্র। রসের বদলে ব্যবহার হচ্ছে চিনি, দেয়া হয় আটা, হাইড্রোজ, ফিটকারি সহ ক্ষতিকর নানা উপাদান। আকর্ষণীয় করতে ব্যবহার করা হচ্ছে চুন ও কাপড়ের রং। চিনি দেয়া, চুন দেয়, হালকা ভাইরাস দেয়, একটু কালার দেয়, এভাবে গুড় তৈরি হয় এখান থেকে। আমরা এখান থেকে চিনির গুড় বিলি পেয়েছি।
বুধবার সকালে কারখানাগুলোতে অভিযান চালায় র্যাব। এ সময় বিপুল পরিমাণ গুড় জব্দের পর তা ধ্বংস করা হয়। চিনি ও রাসায়নিকে তৈরি এই ভেজাল গুড় মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে জানায় র্যাব। প্লাস্টিক জ্বালানির মাধ্যমে তারা এই গুড়টা তৈরি করছে। আপনারা সবাই জানেন এই প্লাস্টিকের যে ধোঁয়া যে ওঠে এটা আপনার খুবই ক্ষতিকারক, পরিবেশের জন্য ক্ষতিকারক, এবং এই জিনিসটা তারা এই গুড়ের মধ্যে আপনার যায়, এটা মানব স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকারক। দীর্ঘদিন ধরেই এসব ভেজাল গুড় সরবরাহ করা হচ্ছিল রাজশাহী, নাটোর, পাবনা সহ দেশের বিভিন্ন জেলায়। বাজার থেকে চিনি কিনে আনে, চিনির সাথে এখানে হলো রং, ফ্লেভার, হাইড্রোস এইসব মিশিয়ে, পানির সাথে মিশিয়ে এটাকে নতুন একটা ফরম্যাট দেওয়া, অর্থাৎ চিনির একটা রূপান্তরিত রূপ হলো গুড়। এখানে খেজুরের গুড় বা আখের গুড় কিছু নেই। 4টা কারখানা অভিযান চালিয়ে মোট 1,70,000 টাকা জরিমানা করেছি। অভিযানে প্রতিষ্ঠানগুলোকে 1,70,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিদপ্তর। 200 থেকে 500 টাকা কেজি দরে কথিত উদ্যোক্তারা অনলাইনে এসব গুড় বিক্রি করেন, যেখানে বিন্দুমাত্র আখ কিংবা খেজুরের রস নেই। পুরোটাই রাসায়নিক নির্ভর এই গুড় মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। এখানকার ব্যবসায়ীরা বলছেন প্রত্যেক বছর অন্তত 100 কোটি টাকার এই ভেজাল গুড়ের ব্যবসা হয় রাজশাহীতে। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। নওগাঁয় বেড়েছে চুরি, ছিনতাই ও ডাকাতির ঘটনা। রাত নামলেই সড়কে গাছ কেটে ডাকাতরা যাত্রীদের জিম্মি করে লুটপাট চালাচ্ছে। চলতি মাসে 20টি দোকানসহ সড়কে গাছ ফেলে 4টি ডাকাতির ঘটনা হয়েছে। নির্বাচনের আগে হঠাৎ আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চরম আতঙ্কে এলাকাবাসী। তবে পুলিশ বলছে ঘটনা বিশ্লেষণ করে দোষীদের আটক করা হচ্ছে। এমআর রকির রিপোর্ট, ছবি তুলেছেন রকিবুল ইসলাম। পোরশা, সাপাহার ও নিয়ামতপুরে চলতি মাসে 4টি ডাকাতি সহ শতাধিক চুরি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলার এমন অবস্থায় এলাকাবাসীর মাঝে দেখা দিয়েছে আতঙ্ক। এই রাস্তায় পুলিশ টহল একান্ত প্রয়োজন। আমরা অনেক সময় সন্ধ্যার সময় এখানে বিপদে পড়ে যায় রাস্তায় নিরাপত্তা না থাকার কারণে। প্রশাসনের কাছে একটাই দাবি, যেন সবসময় নিরাপত্তা দেয় আর কি। সন্ধ্যার পরে অল্প মানুষ যাতায়াত করে, এর মধ্যেই অনেক দিন অনেক সময় এই ডাকাতের কবলে পড়তে হয়। প্রশাসন কড়া নজরদারি দিলে এই এলাকার মানুষ চুরি ডাকাতি থেকে পরিত্রাণ পাবে। চুরি ডাকাতি বাড়ায় ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ভুক্তভোগী ও স্থানীয় বাসিন্দারা। তারা অভিযোগ করেন আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বল তৎপরতার সুযোগে এসব অপরাধ সংঘটিত হচ্ছে বারবার। চুরি ডাকাতির এসব ঘটনা বিশ্লেষণ করে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস পুলিশের। রাতের বেলা নিরঞ্জন রিমোটেলি হওয়ার কারণে ওরা দেখা যায় যে এই সুযোগটাকে কাজে লাগাচ্ছে। তা আমরা প্রেক্ষাপটে এখন পুলিশিং ব্যবস্থা অনেক জোরদার করেছে এবং যে 2টা ঘটনা ঘটেছে গত অক্টোবরে, সেটা 2টাকে ডিটেকশন করতে পেরেছি, কয়েকজনকে গ্রেপ্তার করানো আছে। বর্তমান প্রেক্ষাপট আমাদের নিয়ন্ত্রণে আছে। আমরা চেষ্টা করবো আইন শৃঙ্খলার পরিস্থিতি বহাল রাখার জন্য। যে অপরাধী হোক না কেন, আপনার চুরির ঘটনা বলেন, ডাকাতির ঘটনা বলেন, প্রত্যেকটি ঘটনা আমরা উদ্ঘাটন করে আইনগত যথাযথ ব্যবস্থা গ্রহণ করছি। এবং আমি বিশ্বাস করি যে ঘটনাগুলো যখন উদ্ঘাটিত হয় তখন অপরাধীরা বুঝতে পারে যে অপরাধ করে পার পাওয়া যাবে না। আমি আশাবাদী যে এই ঘটনাগুলো ধীরে ধীরে আরো কমে আসবে। গত 20 নভেম্বর পোরশার তেতুলিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ 5 জনকে আটক করে জেলা পুলিশ। তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশি তৎপরতা এবং নিরাপত্তা আরো জোরদার করার তাগিদ দিচ্ছেন এলাকাবাসী। নওগাঁ সরাইগাছি এলাকা থেকে এমআর রকি, সময় সংবাদ। নারায়ণগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্বামীকে আটক করা হয়েছে। পুলিশ জানায় সোনারগাঁও উপজেলার কামারগাঁও এলাকার একটি বেসরকারি কোম্পানিতে বাবুর্চির কাজ করতেন আদিল। স্ত্রী রিয়া মনিকে নিয়ে প্রতিষ্ঠানটির কোয়ার্টারের একটি ঘরে বসবাস করতেন। সকালে ঘরের ভেতরে রিয়ার রক্তাক্ত মরদেহ দেখতে পান প্রতিবেশীরা। খবর পেয়ে দুপুরে নিহতের লাশ উদ্ধার করে জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহতের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি বটি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী আদিলকে আটক করা হয়েছে। লক্ষ্মীপুরে ব্যবসায়ী হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। সকালে জেলা প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে র্যাব 11 এর কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু জানান, মঙ্গলবার সকালে রামগঞ্জের মুদি দোকানদার আনোয়ার একই এলাকার ইউসুফের কাছে পাওনা টাকা চান। এরই জেরে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে আনোয়ারের বুকে, পেটে আঘাত করে পালিয়ে যায় ইউসুফ। স্থানীয়রা আনোয়ারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আনোয়ারের স্ত্রী ফারজানা আক্তার সাথী বাদী হয়ে রাতে ইউসুফের নামে উল্লেখ করে মামলা করেন। আজ ভোরে ঢাকার খিলক্ষেত থেকে ইউসুফকে গ্রেফতার করে রামগঞ্জ থানায় হস্তান্তর করে র্যাব।
বগুড়ার সেনানিবাসের সাজোয়া কোরের বার্ষিক অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে আর্মড কোর সেন্টার অ্যান্ড স্কুলে এ অনুষ্ঠানে ইউনিট সমূহের অধিনায়ক ও অন্যান্য কর্মকর্তাদের উদ্দেশ্যে সেনাপ্রধান বিভিন্ন দিক নির্দেশনা দেন। পাশাপাশি সাজোয়া কোরের গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও মাতৃভূমির সেবায় অবদানের কথা উল্লেখ করেন। আধুনিক ও সময়োপযোগী প্রশিক্ষণের মাধ্যমে প্রয়োজনীয় সক্ষমতা অর্জন করে আধুনিক চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য সাজোয়া কোরের সদস্যের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান। পরে তিনি এসসিসি অ্যান্ড এসএ বৃক্ষরোপণ ও অধিনায়কদের সঙ্গে আলোকচিত্র অনুষ্ঠানে অংশ নেন। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশ নিতে লেবানন যাচ্ছে নৌবাহিনীর ৮৫ সদস্যের একটি দল। সকালে বিশেষ বিমানে চট্টগ্রাম ছাড়েন তারা। বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় এই অংশগ্রহণ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে জানান নৌবাহিনীর চিফ স্টাফ অফিসার। বিস্তারিত পার্থ প্রতিম বিশ্বাসের প্রতিবেদনে। বুধবার সকাল 10:20 লেবাননের উদ্দেশ্যে বিশেষ বিমানে করে চট্টগ্রামের বিমানবন্দর ছাড়ে নৌবাহিনীর 85 সদস্যের একটি দল। জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে যাচ্ছেন তারা। সেখানে কন্টিনজেন্টের অধীনে মোতায়েন করা নৌবাহিনীর জাহাজ বা নৌদা সংগ্রামে যোগ দেবেন সদস্যরা। 15টি কন্টিনজেন্ট মিশন শেষ করছে। শাহমারাত আন্তর্জাতিক বিমানবন্দরের সদস্যদের বিদায় জানাতে যান চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন এম আশরাফুল আলম। এ সময় তিনি শান্তিরক্ষা মিশনে নৌবাহিনীকে অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। দক্ষিণ এশিয়ার একমাত্র দেশ হিসেবে ইউনিফিল লেবাননে আমাদের পার্টিসিপেশন আমরা কন্টিনিউ করে যাচ্ছি। দায়িত্ব কর্তব্যের ডাকে দেশ ত্যাগ করে বিদেশে পাড়ি জমাচ্ছেন তারা সকলেই যেন নিরাপদে থাকেন, তাদের উপরে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন। 2010 সাল থেকে লেবাননের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিয়োজিত রয়েছে নৌবাহিনীর জাহাজ। সন্দেহজনক জাহাজ ও এয়ারক্রাফটের ওপর নজরদারি, দুর্ঘটনা কবলিত জাহাজের উদ্ধার তৎপরতা এবং লেবাননের সামরিক সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে আসছেন তারা। এর আগে গত 19 নভেম্বর ক্যাপ্টেন ফাহিদ আবদুল্লাহ এর নেতৃত্বে প্রথম গ্রুপের 25 জন নৌ সদস্য লেবাননের উদ্দেশ্যে যাত্রা করেন। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। ভূমিকম্পের মাঝারি ঝুঁকিতে রাজশাহী বিভাগ। দিন দিন এই অঞ্চলের ছোট বা মাঝারি ভূমিকম্পন বেড়ে যাওয়াকে বড় ধরনের বিপর্যয়ের সম্ভাবনা হিসেবে দেখছেন গবেষকরা। এই অঞ্চলের বেশিরভাগ বসতবাড়ি কাঁচা, এদিকে নগরীর 53% ভবন দুর্বল। বড় মাত্রার ভূমিকম্প হলে বসতবাড়ির ক্ষয়ক্ষতির ঝুঁকি বেশি। আব্দুল সালামের ছবিতে মওদুদ রানার প্রতিবেদন। কেন্দ্রস্থল থেকে অনেক দূরে হলেও সাম্প্রতিক ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজশাহী বিভাগের অনেক স্থাপনা আর অবকাঠামো। বড় ক্ষয়ক্ষতি না হলেও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একটি আবাসিক হলের ভবন হেলে পড়া সহ বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। দেখছেন যে আমাদের দেওয়াল বরাবর ফাটল ধরেছে এবং এটা গত যে ভূমিকম্প গেল এখানে কিন্তু ফাটলটা অনেক বেড়ে গেছে। এই হলের অবস্থা হচ্ছে একেবারে বিপজ্জনক, কারণ এই হলে প্রতিটা স্টুডেন্ট তার মৃত্যু ঝুঁকি নিয়ে থাকছে। ভূমিকম্পের জন্য মাঝারি ঝুঁকিপূর্ণ এই বিভাগের অধিকাংশ এলাকা। 2023 সালে জার্নালে প্রকাশিত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থীর গবেষণা। এতে উঠে আসে 1950 সালের পরে 0 পয়েন্ট থেকে 100 কিলোমিটার ব্যাসের মধ্যে ভূমিকম্প হয়েছে 5টি, যার বেশিরভাগই অনুভূত হয়েছে শেষ 10 বছরে। 1885 সালে সিরাজগঞ্জ বগুড়া অঞ্চলে 7 মাত্রার ভূমিকম্প হয়। 1897 সালে 8.7 মাত্রার ভূমিকম্প বগুড়া ও পাবনায় ব্যাপক ক্ষতি ও প্রাণহানি ঘটায়। 1991 সালে নওগাঁ ও রাজশাহী অঞ্চলে 5 এবং 2018 সালে নাটোর রাজশাহীতে 4.5 মাত্রার ভূকম্পন ছিল বড় ঘটনা। 2022 সালে সিরাজগঞ্জে 4.8 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সবশেষ 2023 সালে কেঁপে ওঠে রাজশাহী। এসব ভূমিকম্পের পরম্পরা বিশ্লেষণ করে গবেষকরা জানান, টেকটনিক প্লেটের সংযোগী স্থলে বহু বছর ধরে বিপুল শক্তি সঞ্চিত রয়েছে। সে কারণে আগামীতে উত্তরাঞ্চলে শঙ্কা বাড়ছে। অতি সাম্প্রতিক সময়ে বড় ধরনের সেই রকম কোনো ভূমিকম্প এই অঞ্চলে হয়নি। তার মানে দিনের পর দিন শুধু শক্তি জমায়িত হচ্ছে। আমরা এইটুকু অনুমান করতে পারি যে এটা হচ্ছে ঝুঁকিপূর্ণ অঞ্চল। জনশুমারি ও গৃহগণনার সবশেষ তথ্য মতে বিভাগে মোট বসতবাড়ি 51,28,000, শহরে মাত্র 10,78,000। গবেষণার তথ্য, কাঁচাবাড়ি শতকরা 56%। নগরীতে 53% ভবন নির্মাণজনিত দুর্বলতায় ভূমিকম্প সহনশীল নয়। 34% বাড়ি পুরনো হওয়ায় অনিরাপদ।
গবেষকরা বলছেন এ অঞ্চলে কাঁচা ঘরবাড়ি বেশি হওয়ায় ক্ষতির ঝুঁকিও অধিক। দেখা যাবে এখানে হয়তো 5.5 বা 6.5 মাত্রার ভূমিকম্প না হলেও এর চেয়ে কম হলেও হয়তো এই ধরনের জনপদগুলো বড় ধরনের এখানে ক্ষয়ক্ষতি হতে পারে। কম্পনমাত্রা, ব্যাপ্তি ও ধ্বংসযজ্ঞ বিবেচনায় 1897 সালের ভূমিকম্পকে মহাভূমিকম্প বলছেন গবেষকরা। ওই সময় এই বিভাগে বহু কাঁচা ঘরবাড়ি ভেঙে প্রাণহানি বাড়িয়েছিল। মওদুদ রানা, সময় সংবাদ, রাজশাহী। মাতৃ ও পিতৃ পরিচয়হীন নবজাতকদের চিকিৎসা, লালন পালন, এরপর দত্তকদের কাছে হস্তান্তরে এগিয়ে এলো একটি মানব কল্যাণধর্মী প্রতিষ্ঠান। এমন 51টি শিশুকে নতুন ঠিকানা দিল ডাক্তার মুজিব নিউবর্ন ফাউন্ডেশন। ওয়ার্ল্ড প্রিম্যাচুরিটি ডে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জে 3 নবজাতককে হস্তান্তর করলেন দলটির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার হয় মাতৃ ও পিতৃ পরিচয়হীন নবজাতক। এমন 51টি শিশুকে উদ্ধারের পর সুচিকিৎসা ও দত্তকের মাধ্যমে নতুন জীবন দিল ডক্টর মুজিব নিউবর্ন ফাউন্ডেশন। সম্প্রতি নারায়ণগঞ্জে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার 3টি নবজাতককে ফাউন্ডেশনের তত্ত্বাবধানে চিকিৎসা সেবা ও লালন পালন করে সুস্থ করা হয়। ওয়ার্ল্ড প্রি ম্যাচুরিটি ডে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের 61তম জন্মবার্ষিকী উপলক্ষে বুধবার বিকেলে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু 3টি পরিবারের কাছে হস্তান্তর করেন শিশুদের। প্রথম এটা হলো যে বাংলাদেশের 64টা ডিস্ট্রিক্টের প্রত্যেকটা মানুষ জানবে যে বাচ্চাগুলো ফেলে দেওয়া দরকার নেই, তাদের চিকিৎসার ব্যবস্থা আছে এবং তাদের লালন পালনের ব্যবস্থা আছে। 2টি খাতকে নিয়ে, একটি হলো শিক্ষা এবং স্বাস্থ্য। এই 2টি খাতে যদি আমরা ব্যয় করতে পারি তাহলে বাংলাদেশের বছরে 15 থেকে 20 লক্ষ কোটি টাকা বিদেশে ব্যয় হয়, এই টাকাটা যাওয়া বন্ধ হয়ে যাবে। চলতি বছরের 19 জুন এই ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দেশের 64 জেলাতে প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে। পোস্ট অপারেটিভ বলে, যে অপারেশন হোক বা যাই হোক। সময় সংবাদ, নারায়ণগঞ্জ। শীতকালীন ছুটির আগেই ব্রাকসু নির্বাচনের দাবি জানিয়েছেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মিছিল করেন তারা। পরে প্রশাসনিক ভবনের সামনে সংবাদ সম্মেলন করেন শিক্ষার্থীরা। তারা জানান, শীতকালীন ছুটির আগে ব্রাকসু নির্বাচনের দাবি তুললে বিশ্ববিদ্যালয় প্রশাসন ডিসেম্বরের ছুটি পিছিয়ে জানুয়ারিতে বরাদ্দ দেয়। তবে নির্ধারিত তারিখে ছুটি বহাল রেখে ছুটির আগেই ভোট গ্রহণের দাবি জানান তারা। দাবি না মানলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি, শীতকালীন ছুটির পূর্বে ছাত্র সংসদ দিতে হবে, যা আমরা শুরু থেকে প্রশাসনকে বারবার জানিয়ে আসছিলাম। ব্রাকসু নির্বাচনটা এমন এক সময় করা হয় যাতে অংশগ্রহণমূলক এবং শিক্ষার্থীদের যাতে আগ্রহ থাকে। ব্রাকসু নির্বাচন যৌক্তিক সময় হতে হবে। যৌক্তিক সময় হওয়ার জন্য প্রপার টাইম এখন পর্যন্ত আমাদের 24 তারিখ প্রপার টাইম না। আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম আইনজীবী সমিতি। সকালে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন আইনজীবীরা। এ সময় বক্তারা অভিযোগ করেন, সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের 1 বছর পার হলেও মামলার বিচার কাজ শুরু হয়নি। এছাড়া চার্জশিটভুক্ত আসামির মধ্যে 18 জনের এখনও হদিস পাওয়া যায়নি। এতে ক্ষোভ জানান তারা। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান আইনজীবীরা। 2024 সালের 26 নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের রায়কে কেন্দ্র করে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয় আইনজীবী আলিফকে। সিটি কর্পোরেশনের নিষেধাজ্ঞা অমান্য করে চট্টগ্রামে মসজিদ ও কবরস্থানের সামনে বর্জ্য ফেলে ডাস্টবিনে পরিণত করার প্রতিবাদে মানববন্ধন করেছেন মুসল্লিরা। বিকেলে নগরীর জনবহুল এলাকা পশ্চিম বাকলিয়া খালপাড় বায়তুল মামুর জামে মসজিদের সামনে এই মানববন্ধন করা হয়। মুসল্লিরা জানান, কবরস্থান, মসজিদ ও আবাসিক বাসাবাড়ির সামনের চলাচলের রাস্তায় ময়লা ফেলা হয়েছে। এতে দুর্গন্ধ ছড়াচ্ছে চারদিকে, নষ্ট হচ্ছে পরিবেশ। পথচারীদের চলাচল ব্যাহত হচ্ছে। যারা ময়লা ফেলছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা। যশোরে অতিরিক্ত সচিব পরিচয় দেয় এক প্রতারককে আটক করা হয়েছে। দুপুরে জেলা প্রশাসক জানান, আব্দুস সালাম নামে এক ব্যক্তি 2 বছর ধরে অতিরিক্ত সচিব ও জেলা প্রশাসক পরিচয়ে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা নিতেন। দুপুরে সার্কিট হাউসে এসে সরকারি গাড়ি নেওয়ার সময় তার আচরণ সন্দেহজনক মনে হয়। জিজ্ঞাসাবাদের পর তার ভুয়া পরিচয় সামনে আসে। পরে আব্দুস সালামকে কোতোয়ালি থানা পুলিশে সোপর্দ করা হয়।
পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের অনুমতি না নিয়ে অবৈধভাবে পরিচালনা করায় সাভারে 2টি ইটভাটার কার্যক্রম বন্ধ করা হয়েছে। অর্থদণ্ডসহ গুড়িয়ে দেয়া হয়েছে চিমনি। সকাল থেকে দুপুর পর্যন্ত ধামরাইয়ের কুল্লা ও সুতিপাড়া ইউনিয়নের একাধিক ভাটায় যৌথ অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর ও প্রশাসন। পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানুল ইসলামের নেতৃত্বে বায়ু দূষণকারী 2টি ইটভাটার কার্যক্রম বন্ধ করে চিমনি গুড়িয়ে দেওয়া হয়। অপর 2টি ভাটাকে 12 লাখ টাকা অর্থদণ্ড করা হয়। একই সময় অবৈধভাবে পরিচালিত টায়ার পোড়ানোর কারখানায় অভিযান চালিয়ে সিলগালা করেন ভ্রাম্যমাণ আদালত। দেখছেন বাংলার সময়। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এই স্লোগান সারা দেশে পালিত হলো জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ। প্রদর্শনীতে দেশি বিদেশি পশু পাখি নিয়ে মেলায় হাজির হন খামারিরা। প্রাণীজ আমিষের উৎপাদন বাড়াতে সবাইকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান সংশ্লিষ্টরা। লাভবার্ড, কবুতর, ঘুঘু, বিড়াল, মুরগি, গরু, ছাগল ও মহিষ, দেশি বিদেশি নানা জাতের পশু পাখির সমাগমে মুখর মেলা প্রাঙ্গণ। দিনব্যাপী পশু পাখির মেলায় অংশ নেন বাণিজ্যিক ও শখের খামারিরা। প্রতিটি স্টলে রং বেরঙের পশু পাখি দেখতে ভিড় করেন দর্শনার্থীরা। দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণী সম্পদে হবে উন্নতি, এই স্লোগানে সারা দেশে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রতিটি জেলায় 30 থেকে 35টি স্টলে বিরল প্রজাতির আমেরিকা জাপানের মুরগি, ইন্দোনেশিয়ার মহিষ, ব্রাহ্মা জাতের ষাঁড়, ভারতের গারল, 70 কেজি ওজনের ছাগল সহ নানা রকম দেশ বিদেশের পশু পাখি নিয়ে মেলায় হাজির হন খামারিরা। পাশাপাশি দুগ্ধজাত পণ্য, ভার্মি কম্পোস্ট সার ও মেশিনারিজ সহ বিভিন্ন যন্ত্রপাতিও স্থান পায় প্রদর্শনীতে। আমেরিকান লাইট ব্রাহ্মা, এটাও বাচ্চা 600-700 করে বিক্রি করি একদিন, 7 দিনের। বড়গুলা 10,000, 12,000 করে বিক্রি করছি। এটা ওজন 70 কেজি, এটা দাম আছে 60,000। দিবসটি উপলক্ষে বের করা হয় বর্ণাঢ্য র্যালি। প্রান্তিক খামারিদের উৎসাহ এবং নিরাপদ প্রাণীজ আমিষ উৎপাদন বাড়াতে এমন আয়োজন বলছেন সংশ্লিষ্টরা। আমাদের দেশীয় জাত থেকে আমরা আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে আমাদের দেশের জাত উন্নয়ন করব এবং সাস্টেনেবল করব এবং বাংলাদেশকে দুধের স্বয়ংসম্পূর্ণ করব। প্রাণীজ আমিষের মধ্যে বিভিন্ন ধরনের ভেজাল ঢুকে গেছে। এখন আমরা চাচ্ছি যে এই যে তাদেরকে সচেতন করতে এবং তাদেরকে সহযোগিতা করতে এবং পাশাপাশি আমাদের উৎপাদন বৃদ্ধি করতে। দেশের আর্থসামাজিক উন্নয়নে প্রাণী সম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 2024-25 অর্থ বছরে জিডিপিতে এ খাতের অবদান 1.81%, আর প্রবৃদ্ধির হার 3.19%। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। চট্টগ্রাম বন্দর হয়ে প্রথমবারের মতো ভুটানে ট্রানজিট পণ্যের পরিবহন শুরু হয়েছে। সন্ধ্যায় সড়কপথে লালমনিরহাটের বুড়িমারি স্থলবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় চালানটি। ভারতের পশ্চিমবঙ্গ হয়ে ভুটানের ফুয়েন্ট শোলিং স্থলবন্দরে পৌঁছাবে চালানটি। প্রায় 2 মাস আগে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছে ভুটানের ট্রানজিট পণ্যের প্রথম চালান। বিভিন্ন সংস্থার অনুমোদনের পর খালাস প্রক্রিয়া শুরু করে ভুটানের নিযুক্ত প্রতিনিধি। থাইল্যান্ড থেকে আসা এ পরীক্ষামূলক চালানে 6,530 কেজি পণ্য রয়েছে। 2023 সালের বাংলাদেশ ও ভুটানের মধ্যে সই হওয়া এগ্রিমেন্ট অন দ্য মুভমেন্ট অব ট্রাফিক ইন ট্রানজিট চুক্তি ও প্রোটোকলের আওতায় পরীক্ষামূলকভাবে নেওয়া হচ্ছে চালানটি। এর মাধ্যমে প্রতিবেশী ল্যান্ডলকড দেশগুলোতে চট্টগ্রাম বন্দর ব্যবহার করে পণ্য পরিবহনে সুবর্ণ সুযোগ তৈরি হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। নভেম্বর মাস শেষ হয়ে এলেও নাটোরের চলন বিল ও হালতি বিলের পাড়ের পানি এখনও নামেনি। এতে চলতি মৌসুমে এখনও শীতকালীন ফসল আবাদ করতে পারেনি কৃষক। এবার জেলায় সরিষা, আলু ও কন্দ জাতের পেঁয়াজ উৎপাদন কম হওয়ার আশঙ্কা তাদের। কৃষি বিভাগ বলছে, অক্টোবরের শেষের 3 দিনের অতিরিক্ত বৃষ্টিপাত ও উজানের ঢলের পানির কারণে কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আল মামুনের পাঠানো তথ্য রুকনুজ্জামানের ছবিতে প্রতিবেদন। নাটোরের হালতি ও চলন বিলের পাড় দিয়ে প্রতি বছর অক্টোবরের শুরুর দিকে সরিষা, আলু ও কন্দ জাতের পেঁয়াজ রোপণ করা হয়। ডিসেম্বরের শুরু থেকে আলু ও পেঁয়াজ উত্তোলন করে ইরি মৌসুমের বীজতলা তৈরি করেন কৃষকরা। তবে এবার 2টি বিলের পাড়ের চিত্র ভিন্ন। নলডাঙ্গা, সিংড়া ও গুরুদাসপুর উপজেলার বিলের পাড়ের প্রায় 40 কিলোমিটার এলাকায় নভেম্বরের শেষ সপ্তাহেও পানি নামেনি। বিল জুড়ে চলাচল করছে নৌকা। পুরো চলন বিলের পাড়ে রয়েছে কচুরিপানা। সময় না থাকায় নতুন করে শীতকালীন ফসল রোপণ করতে না পারায় প্রায় 20,000 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। বীজ তোলা করব, পানি নামছে না।
আমরা বীজতলা কবে করবো আর এই মৌসুম ধরবো কখন, এইলে আমরা দুশ্চিন্তায়। রসুন, পেঁয়াজ, আলু সব প্লাবিত হয়ে গেছে, আমরা বহু ক্ষতিগ্রস্ত আছি। এখন এই ক্ষতি পোষালিতে আমরা কি করে ভাবে পাচ্ছি না। আমরা বৃষ্টির কারণে নমলা হয়ে যাওয়ার জন্য এখন হয়তো অন্য আবাদ করা লাগবে। কৃষি বিভাগ জানায় অক্টোবরের শেষের 3 দিন জেলায় গড় বৃষ্টিপাত ছিল 78 মিলিমিটার। এছাড়া উজানের ঢলের কারণে দুটি বিলের পানি বৃদ্ধি পেয়ে শীতকালীন ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ইরি মৌসুম শুরুর আগেই বিলের পানি নেমে যাবে। যে জমিগুলোতে আসলে সরিষা বা এরকম আগাম সবজি করার পরিকল্পনা ছিল সেগুলো কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এটি কিন্তু দেরি হচ্ছে। আমাদের হয়তো অনেক ফসল এটা আমরা করতে পারবো, কিন্তু কৃষক কিন্তু প্রাথমিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্ষাকালে দুটি বিলে প্রায় 24,000 হেক্টর আবাদি জমি পানিতে তলিয়ে থাকে। বর্ষা শেষে পাড় থেকে পানি নেমে গেলে প্রতি বছর প্রায় 3,000 হেক্টর জমিতে শীতকালীন ফসল আবাদ করেন কৃষকরা। সময় সংবাদ, নাটোর। দেখছেন বাংলার সময়। সময় সংবাদের সহযোগী প্রযোজক মাজহারুল ইসলাম সজলের দাফন সম্পন্ন হয়েছে। বেলা 11টায় নিজ গ্রাম চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের লক্ষ্মীপুরে কেন্দ্রীয় কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে জানা যায় পরিবারের সদস্য, আত্মীয় স্বজন, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতাকর্মীরা অংশ নেন। মঙ্গলবার দুপুরে অফিস শেষ করে মগবাজারের বাসায় যান সজল। সিঁড়িতে পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে জানান চিকিৎসক। বাংলা সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বাউলদের উপর হামলার নিন্দা বিএনপি মহাসচিবের। সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি। করাইল বস্তিতে আগুনে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেওয়ার আহ্বান। টার্মিনাল বিদেশিদের ইজারা দেওয়ার প্রতিবাদ শ্রমিক কর্মচারীদের। চট্টগ্রাম বন্দরের প্রবেশ পথ অবরোধ করে বিক্ষোভ। আত্মঘাতী সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান। এবং কাপড়ের রং আর চুন মিশিয়ে তৈরি করা হচ্ছে টনকে টন গুড়। আখ ও খেজুরের রসের পরিবর্তে ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার। রাজশাহীতে অভিযানে 4 প্রতিষ্ঠানকে জরিমানা। এ ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী রাইসা জান্নাত। ধন্যবাদ যশোয়া। সন্ধ্যার সময় নিয়ে আসছে কিছুক্ষণ পরেই, সঙ্গেই থাকুন সময়ের।